আপু কাইন্ডলি শুরু করুন। আমরা কি অনলাইন? কথা শুনতে পাচ্ছি না সামিহা। সামিহা কিছু শুনতে পাচ্ছে না। আসসালামু আলাইকুম। পিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 70তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি সামিহা ইসলাম। আজ আমাদের আলোচনার বিষয় জবরদস্তি তফসিল, অর্থাৎ লুণ্ঠিত গণ অধিকার। আমাদের সঙ্গে আজ তিনজন অতিথি রয়েছেন, একে একে পরিচয় করিয়ে দিচ্ছি সবার সাথে। প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ এ কে এম মতিউর রহমান। আমাদের সঙ্গে আরো রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, কেন্দ্রীয় সমন্বয়ক, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। এবং আমাদের সাথে আরো রয়েছেন সাংস্কৃতিক সংগঠক ও সাবেক ছাত্রনেতা জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা প্রথমেই চলে যেতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ এ কে এম মতিনুর রহমান স্যারের কাছে। স্যার, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের তফসিল ঘোষণা হয়ে গেছে নির্বাচনের জন্য। সেক্ষেত্রে বেশ তাড়াহুড়াই দেখা বেশ তাড়াহুড়া দেখা যাচ্ছে নির্বাচনের জন্য। তো এই বিষয়ে আপনি আসলে কি বলবেন, আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ সামিহা। এবং সেই সাথে আমি আহ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার দুজন বিজ্ঞ সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের আহ, উত্তর এভাবে দিতে চাই। আজকের যে টপিক সিলেকশন করা হয়েছে জবরদস্তি তফসিল, লুণ্ঠিত গণ অধিকার। আপনি প্রথমে আমাকে জিজ্ঞেস করেছেন তফসিল তাড়াহুড়ো করে তফসিল ঘোষণা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি তাড়াহুড়ো করে তফসিল ঘোষণা আসলে করা হয়নি। এই তফসিলটি ঘোষণা করা হয়েছে মূলত সুপরিকল্পিত হবে। এবং এই তফসিল আহ, ঘোষণা যে এভাবে করা হবে সেটি আপনি একটু পেছনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে 28 অক্টোবর 2023 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে মহাসমাবেশ ছিল ঢাকার পল্টন অফিসের, বিএনপি পল্টন অফিসের সামনে, সেই অনুষ্ঠানটি, সেই মহাসমাবেশটি মূলত আহ কে কেন্দ্র করেই তার আগে কিছু কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। সমাবেশ অনুমতি দেওয়া এবং না দেওয়া, এটি প্রত্যেকটি ক্ষেত্রেই যখনই কোনো বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে জনগণের যেখানে একটি স্রোত যেখানে তৈরি হয়, ঠিক সেটিকে কেন্দ্র করেই সরকার এক ধরনের নার্ভাসনেস শো করেছে, আমি আমার দৃষ্টিতে মনে হয়েছে। এবং সেটি 10 ডিসেম্বর আহ, কে কেন্দ্র করে হয়েছিল, এবং সেটি কে কেন্দ্র করে যা ঘটনা সেটি আমি পুনরাবৃত্তি করতে চাই না। আপনারা সবাই জানেন, বাংলাদেশের জনসাধারণ এবং সাধারণ দর্শক যারা তারাও জানেন। 28 অক্টোবর এটি বিএনপির যে মহাসচিব, একজন সজ্জন রাজনীতিবিদ এবং সুশীল একজন মানুষ, যিনি প্রতিনিয়ত ঘোষণা করেছিলেন যে এই মহাসমাবেশটি হবে শান্তিপূর্ণ। এবং পূর্বাপর বিএনপি তার যে কর্মসূচি এবং এই যে ভোটের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার সুদক্ষ আহ মানে নেতৃত্বে যে গণ আন্দোলন এবং গণজোয়ারের যে সৃষ্টি হয়েছিল, এটিকে কেন্দ্র করে আসলে সরকারের মধ্যে এক ধরনের নার্ভাসনেস কাজ করেছে। আপনারা লক্ষ্য করবেন যে এই 28 অক্টোবর এটিকে ঘিরে এবং ওই দিন যে ঘটনাটি ঘটনাটি ঘটানো হয়েছে, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি একটি সুপরিকল্পিত ঘটনা। এবং সেটি একটি বড় রাজনৈতিক দলের প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনি লক্ষ্য করবেন যে এই প্রোগ্রামকে কেন্দ্র করে বর্তমান ক্ষমতাসীন সরকারের যে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, উনি কিন্তু আগেই বলেছিলেন যে আহ, এই যে বিএনপির যে মহাসমাবেশ, এই সমাবেশটি শাপলা চত্বরের যে
এক হেফাজতে ধরনের ইসলামের হুমকি, এক ধরনের শাপলা হুমকি চত্বরে তিনি যে দিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। প্রোগ্রামটি ছিল হেফাজতে ইসলামের, তার চেয়েও ভয়াবহ পরিণত হবে। তার মানে এটি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন উনি। এবং আহ, খুবই দুঃখজনক হলো সত্য যে এটি একটি রীতিমতো হুমকি, এবং যেটি আমার সাথে এই প্যানেলে একজন আইনজ্ঞ আছেন, উনি জানেন যে সংবিধানের আহ, এই যে আমাদের যে বিধানগুলি আছে, অর্থাৎ এটি কিন্তু ফৌজদারি কার্যবিধির ভিতরে পড়ে, যেটি তাকে কিন্তু কোনোভাবেই আপনার এটি নিয়ে কোনো প্রশ্ন করা হয় নাই। অথচ বিএনপির মহাসচিব বললেন যে এটি আমরা কোনো এখানে বসে যাওয়ারও কোনো উদ্দেশ্য নয়, এবং জাস্ট মূলত বিএনপি, আমার যেটা মনে হয় যেটি বিএনপি প্রদর্শন করতে চেয়েছে, সেটি হচ্ছে জনগণের এবং জ- জনগণের যে সাড়া, অর্থাৎ জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটিকে প্রদর্শন করে দেশে, দেশের বাইরে, আন্তর্জাতিক মহলে কিন্তু এটি উনি প্রমাণ করতে চেয়েছিলেন যে এই জনগণ গণতন্ত্রের পক্ষে, এই জনগণ ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। কিন্তু সেটিকে সুপরিকল্পিতভাবে একটি নাটক তৈরি করে, এবং তার বাস্তব দৃষ্টান্ত আপনি দেখবেন যে 28 তারিখের এই ঘটনার পরপরই দেখা গেল যে আহ, যিনি আহ, দায়িত্বশীল এক ব্যক্তি, অর্থাৎ আহ, বর্তমান সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে যিনি রয়েছেন, উনি কিন্তু ওই দিন সন্ধ্যায় একটি টিভিতে একটি, আমি লক্ষ্য করেছি এবং বাংলাদেশের সকল নাগরিক লক্ষ্য করেছেন, যে উনি একটি রাজনৈতিক দলের সরাসরি নাম উল্লেখ করে এবং তারা জড়িত, এটি তাৎক্ষণিক উনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে একটি অপ্রত্যাশিত ঘটনা, যে ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, এবং যে আমি মনে করি যে ঘটনাটি বিচার বিভাগ তদন্ত হওয়া উচিত। এখন ধরুন যে এটি যদি দায়িত্বশীল ব্যক্তি এই বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তদন্ত কর্মকর্তা যিনি হন না কেন, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্ত রিপোর্ট কোনোভাবেই তার বিপক্ষে যাবে না, অর্থাৎ সেটিকে লক্ষ্য করে তদন্ত কার্যক্রম চলবে, অর্থাৎ এটি একটি প্রহসনমূলক কার্যক্রম ঘটবে, কোনো সন্দেহ নেই। তার বাস্তব উদাহরণ হচ্ছে যে এরপর থেকে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের একেবারে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে, যেটি অব্যাহত আছে এখনো পর্যন্ত, অসংখ্য এই বর্তমান যে বাংলাদেশ জাতীয় দলের যে নেতৃবৃন্দ, তারা নিজেরা মানে বিভিন্নভাবে তাদের মানবতার জীবনযাপন, এবং একই সাথে জেলখানায় প্রায় মোর দেন 8,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তার মানে অর্থাৎ এই তফসিল যে ঘটনা করা হবে, এবং এই তফসিল ঘোষণা অর্থাৎ তড়িঘড়ি করে নয়, এটি একটি পরিকল্পিতভাবে ঘোষণা করা হবে, যেটার মধ্য দিয়ে আলটিমেটলি এই রেজাল্ট আমরা আজকে পেয়েছি। এর সাথে আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই। আপনারা দেখবেন যে যেদিন তফসিলটা ঘোষণা করা হয়েছে, সেখানে নির্বাচন কমিশনের প্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছিলেন যে বাংলাদেশে একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। অর্থাৎ একজন ব্যক্তি একটা দায়িত্বশীল পদে থেকে যখন এই কথাটি বলেন, অথচ ওনার অফিসটা ওই দিন বিজিবি থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সেখানে মানে দণ্ডায়মান ছিল, অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি যে নেই, এটি তার অফিসের বাইরের সিনারি দেখলেই বোঝা যায়। অথচ উনি অপকটে স্বীকার করলেন যে বাংলাদেশ একটি স্বাভাবিক, অর্থাৎ সত্য কথাটি উপস্থাপন করার মতো সৎ সাহস তাদের ভিতরে নেই। আমি মনে করি যে এই তফসিল পরিকল্পিত একটি তফসিল, যেটি আমার কাছে যেটি মনে হয় 2014 সালের যে নির্বাচন এবং 2018 সালের যে নির্বাচন, এই নির্বাচনের পর 2024 সালের যেটি 7 জানুয়ারিতে যেটি তারিখ নির্ধারণ করা হয়েছে, আমার 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 ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে যে এটি নতুন একটি মাত্রায়, অর্থাৎ নতুন ডাইমেনশন আরেকটি নির্বাচন তারা অনুষ্ঠান করতে যাচ্ছে, যে নির্বাচনটি আমি মনে করি যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একটা নির্বাচন, অর্থাৎ বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন, যেটি লিটারেলি বলা হয় যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশ আহ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি স্বাধীনতা, যে স্বাধীনতা এবং যে গণতন্ত্র, কোনটার সাথেই বর্তমান যে কার্যক্রম তার কোনো সম্পর্ক নেই। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে বর্তমান যে পার্লামেন্ট বহাল রয়েছে, এবং এই বহাল পার্লামেন্ট থেকে আরেকটি পার্লামেন্ট ইলেকশন করতে যাচ্ছে। স্যার, আমার আপনার কাছে আমরা আমার জানতে চাই যে গণতান্ত্রিক যে দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি সংসদ থাকা অবস্থায় আরেকটি সংসদের জন্য নির্বাচন করাটা কি, এরকম কোনো ঘটনা কি আছে, বা আমি এটা কি আমি সংবিধান সংবিধান এ সম্পর্কে কি বলছে? আমি আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। সেটি হচ্ছে আমার জানা মতে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি, যতটুকু আমি আহ মানে স্টাডি করেছি, পৃথিবীর এমন কোনো এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না যেখানে একটি পার্লামেন্ট এবং একটি মন্ত্রিসভা এক্সিস্ট
থাকা অবস্থায় আরেকটি পার্লামেন্ট ইলেকশন হবে, অর্থাৎ এখানে আরেকটি পরিকল্পনা করা হচ্ছে। আমার যেটা মনে হয় সেটি হচ্ছে, যদি কোনো কারণে আপনার নির্বাচনটি যদি করতে আহ, মানে সক্ষম না হয়, তাহলে দেখা যাবে যে আপনার এখানে এই পার্লামেন্টকেই এবং এই মন্ত্রিসভাকেই তারা লিঙ্গারিং করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেখুন, একটা নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে প্রায় হাজার হাজার কোটি টাকা যেখানে ইনভলভমেন্ট রয়েছে, এবং এই টাকাটি কিন্তু সাধারণ জনগণের টাকা। বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের মানুষের যে দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের জীবনমান, এটি একটি দুর্বিষহ জীবনে পরিণত হয়েছে। আমি মনে করি যে এই যে পাতানো নির্বাচন, একটা নাটক করা হচ্ছে, এখানে হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট না করে, আমি মনে করি যে এই সরকার, অর্থাৎ তার যে আনুষ্ঠানিকতা, এটি গণতান্ত্রিক একটা আবরণের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করবেন যে আহ এই যে 74 সালে এবং চতুর্থ সংশোধনী একদলীয় সরকার ব্যবস্থা কিন্তু কায়েম করা হয়েছিল, অর্থাৎ একটা আইন পাশ করে। সুতরাং যদি বর্তমান সরকার মনে করেন যে ঠিক আছে আমি এটাকে লিঙ্গারিং করবো, তাহলে ওনারা তো সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে সদস্য রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, তাদেরকে দিয়ে তারা তো একটা আইন পাশ করতে পারেন। সুতরাং ভোট করার তো দরকার নেই। অর্থাৎ এই ভোটটি, আপনারা জানেন যে পৃথিবীর সকল রাষ্ট্র উন্নয়ন অংশীদার বাংলাদেশে, তারা কিন্তু এই নির্বাচন, এই তফসিল বা এই প্রক্রিয়াগুলোকে কখনোই তারা সমর্থন করেন নাই। আমি মনে করি যে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি থেকে আসলে ভবিষ্যতে কি ঘটবে এই মুহূর্তে হয়তো আমরা প্রেডিক্ট করতে পারবো না, বাট অনুমান করতে খুবই কষ্টকর আমাদের। তবে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ একটি গভীর সংকটের দিকে, বর্তমান সরকার শুধুমাত্র জনগণকে জিম্মি করছে তা নয়, এই দেশ দেশ এবং দেশের স্বাধীনতা এবং দেশের যে অগ্রগতি, এই দেশের মানুষের যে ভাগ্য এবং তাদের যে আহ প্রত্যাশা, এটিকে নিয়ে এক ধরনের তামাশা করা হচ্ছে এবং তাদেরকে স্যার, ছিনিমিনি করা আমরা হচ্ছে। আবার আপনার কাছে ফিরে আসবো। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব সাহেবের সঙ্গে। আহ, ইতোপূর্বে প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর স্যারের বক্তব্য থেকে আমরা যেটা জেনেছি যে আহ, এই যে তফসিল ঘোষণার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের জোরপূর্বক বিভিন্ন কার্যক্রম চালিয়ে গেছেন। সেক্ষেত্রে আহ আমরা এটাকে কিভাবে দেখতে পারি? নির্বাচন কমিশন, আমরা জানি যে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশনের কথা মতো বা তাদের বিভিন্ন কার্যক্রম অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলো কাজ করে। সেক্ষেত্রে আমরা অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব সাহেবের কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটি কি রকম। জি, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাদের এই জনপ্রিয় ফেসবুক লাইভে আমাকে যুক্ত করার জন্য, বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের ফেসবুক পেজে, এবং সঙ্গে আমার দুইজন বিদগ্ধ আলোচককে সালাম এবং শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্নগুলো করেছেন, আমার আগের বক্তা শ্রদ্ধেয় শিক্ষকও বলেছেন, আসলে আইন, সংবিধান, নীতি, নৈতিকতা, প্রথা, কনভেনশন, একটা ফ্যাসিস্ট সরকার এগুলো কোনোটাই মানে না। এবং বর্তমান সরকার স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়ে এই সরকার খুব প্রকল্প করতে পছন্দ করে। 2009 সালে রাষ্ট্র ক্ষমতায় যেভাবেই হোক অধিষ্ঠিত হয়েই তারা প্রথম প্রকল্প নিয়েছে যে ক্ষমতা পাকাপোক্ত করতে হবে। এই জন্য তাদের আজ্ঞাবহ প্রধান বিচারপতি তদানীন্তন ABM খায়রুল হককে দিয়ে আমি যে প্রতিষ্ঠানে অ্যাডভোকেট পেশায় আছি, সেই সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে শেখ হাসিনা তার ইচ্ছা পূরণ করেছেন। প্রথমে যে কেয়ারটেকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি ছিল একটি রাজনৈতিক সমঝোতা, একটি জনগণের সমঝোতা, এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ইভেন আওয়ামী লীগ নিজেও বহু আন্দোলন সংগ্রাম করেছিল। এবং যে যাই বলুক, 15ই ফেব্রুয়ারি পার্লামেন্টে নির্বাচন করে 15ই ফেব্রুয়ারি 1996-তে বিএনপির এছাড়া অপশন ছিল না, কারণ তখন ওই পার্লামেন্টে আওয়ামী লীগ পদত্যাগ করে বিএনপি 2/3 মেজরিটি ছিল না। এগুলো আমাদের তরুণ প্রজন্মদের জানানো দরকার। এবং যে কারণে নির্বাচন ছিল গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য অংশ। এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পার্লামেন্ট ইলেকশন করে একটি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংবিধানে প্রথমবারের মতো আপনার এনাক্ট করে, আইন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ঢুকিয়ে দিয়ে আপনার সেদিন ক্ষমতা
থেকে চলে গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে। এবং আপনি সেটা দেখেছিলেন, যার বেসিক রেজাল্টও হয়েছিল যে হতে পারে বিএনপি সংখ্যায় হেরে গিয়েছিল আওয়ামী লীগের কাছে, কিন্তু আওয়ামী লীগও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমার মনে এখানে আমাদের সকলের মনে থাকবে, আওয়ামী লীগ 147টা পেয়েছিল, বিএনপি পেয়েছিল 116টা, যদি আমার স্মৃতি বিভ্রাট না হয়। এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টি অন্যান্য দলের সঙ্গে সহযোগিতা নিয়ে ক্ষমতায় বসতে হয়েছিল। তো সেটিকে এই সরকার এসে তার প্রজেক্ট হিসাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল এবং 14 সালে একটি ইলেকশন করলো, যেখানে স্বাভাবিকভাবেই বিএনপি যায়নি এবং কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলই যায়নি। 154টা সিটের অনির্বাচিত হয়ে নির্বাচন নামক খেলা করে তারা জিতলো। 18 সালে বলল মাননীয় প্রধানমন্ত্রী যে আমি বঙ্গবন্ধু কন্যা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান তদানীন্তন ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সহ যারাই গিয়েছিল, বললো আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে বিশ্বাস করেন, নির্বাচন সুষ্ঠু দেব। এবং 2018 নির্বাচন এটা সারা বাংলাদেশের মানুষ জানে, জাতি জানে, সারা বিশ্ব জানে। ইভেন আওয়ামী লীগের এমপিরাও নিজেদের মধ্যে ঘরোয়া আলাপ করে এবং 5-6 জায়গায় জেলা আওয়ামী লীগের সভাপতিরা তাদের এমপিদের ভর্ৎসনা করেছে যে রাতের এমপি হয়েছে, এত ভাব কেন। তো আমি যেটা বলছিলাম, তো সেখান থেকে এখন একটা প্রজেক্ট নিয়েছে যে এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করতে হবে। তো পাকাপোক্ত করতে গেলে তারা প্রথম বর্বর হামলা চালালো 28 অক্টোবরের একটি লাখো লাখো জনতার সমাবেশে। আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, বিশেষ করে বাংলাদেশের অন্যতম বৃহৎ আইনজীবী সংগঠন, সবচেয়ে বড় জাতীয় আইনজীবী ফোরাম সহ অন্যান্য সকল গণতন্ত্রে বিশ্বাসী আইনজীবী সংগঠন মিলে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করার পর আমরাও সেদিন সমাবেশে উপস্থিত ছিলাম। তারপরে ইতিহাস সবাই জানে, আমার শ্রদ্ধেয় শিক্ষক বলেছেন, আমি আর পুনরাবৃত্তি করছি না। তো ফলে শেখ হাসিনার সামনে, এই ফ্যাসিস্ট সরকারের সামনে সংবিধান কি বলে, নির্বাচন কমিশন, আমি এগুলো আলোচনায় আনতে চাই না। কারণ এখন সারা দেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একদিকে তার ক্ষমতার তীব্র লিপ্সা, উদর্গ বাসনা, আরেকদিকে হচ্ছে বিএনপি নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ সমস্ত শ্রেণী পেশার সাধারণ মানুষের গণ আন্দোলন, এবং আন্দোলনই এই সমস্ত নাটকের জবানিপাত ঘটাবে বলে আমি মনে করি। আপনাদের আজকের এই বিষয়বস্তু নির্ধারণ আমার খুব পছন্দ হয়েছে। জবরদস্তি তফসিল তো বটেই, এটা হচ্ছে ওই প্রজেক্টের অংশ, ফ্যাসিবাদকে আরো পাকাপোক্ত করার জন্য নির্বাচন নামের খেলা, নির্বাচন খেলা। কিন্তু আপনাদের দ্বিতীয় সাবজেক্টে আমি মনে করি এইটি সবচেয়ে বড় আলোচনার বিষয়, যে আমাদের লুণ্ঠিত গণ অধিকার, বা সহজ বাংলায় বললে আমাদের সমস্ত নাগরিক অধিকার লুণ্ঠন। এবং আপনি জানেন, সরকারের নির্বাহী বিভাগ বা সরকার নিজে অনেক সময় স্বৈরাচারী হতে পারে বা স্বৈরাচারের দিকে ঝোঁক থাকে, কারণ ক্ষমতা এমন একটা জিনিস মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু সেটিকে ব্যালেন্স করার জন্য মন্টেস্কুর যে বিখ্যাত তত্ত্ব, সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ নির্বাহী বিভাগ, আইন বিভাগ আইন প্রণয়ন করবে, নির্বাহী বিভাগ বাস্তবায়ন করবে, বিচার বিভাগ দেখবে যে সেই আইন ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা, মৌলিক মানুষের অধিকার বাস্তবায়ন হচ্ছে কিনা, সরকার নিয়ম অনুযায়ী চলছে কিনা। আমার বলতে দ্বিধা নেই যে সেই বিচার বিভাগ আজকে একেবারেই সরকারের সঙ্গে, আমি যদি সভ্য ভাষাও বলি, সরকারের সুরে সুর মেলাচ্ছে। আজকে আমার কাছে কয়েক জেলার বিএনপির নেতাকর্মীরা এসেছিলেন আগাম জামিনের জন্য, পালিয়ে বেড়াচ্ছেন। কোন কোর্টে কয়েক কোর্ট বলেই দিয়েছে আমরা রাজনৈতিক মামলা শুনবো না। আমাদের জুরিসপ্রুডেন্সে, আমাদের কোনো আইনে রাজনৈতিক মামলা বলে কোনো শব্দ নেই। আমাদের আছে মামলা হলে, যেরকম ডাক্তারের কাছে, ডাক্তার কি বলতে পারে কোনো ডাক্তার যে আমি বিএনপি পন্থীদের দেখবো না, বা আমি আওয়ামী লীগ করে তোমাকে আমি দেখবো না? তা আমাদের বিচার বিভাগেরও কাজ হচ্ছে রোগীর মতো, সামাজিক হসপিটাল এটা, যে এখানে আসবে, তার প্রার্থনা করবে, আইনজীবীর মাধ্যমে নিজেও করতে পারে, কোর্ট বিচার করবে প্রত্যেকটি কেসের ঘটনা করে। তো ফলে এটি একটি ফ্যাসিজমের সর্বোচ্চ রূপ বাংলাদেশে বিরাজ করছে। এবং আমার মনে হয়, আমার সহ আলোচক এককালে তুখর ছাত্র মোশাররফ আহমেদ ঠাকুর ভাই এবং আমার সহযোদ্ধা শিক্ষক ও শ্রদ্ধেয় শিক্ষকও স্বীকার করবেন যে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের ঐতিহ্য নেই। কারণ আইয়ুবিয়াইয়ারাও ফ্যাসিবাদের পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ আমলে, তো অতীতে কেউই না, স্বৈরাচার ছিল অনেক সময়। তো ফলে আমাদের এখন এই একটি সর্বাত্মক যে গণ আন্দোলন, এবং গণ আন্দোলনের মাধ্যমে অধিকার বাস্তবায়ন করা ছাড়া এদের কাছে, আপনি ঠিকই বলেছেন, নির্বাচন তফসিল ঘোষণার পরে প্রশাসন,
আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবই নির্বাচন কমিশনের আন্ডারে আসবে। কিন্তু যেটি আমরা দেখেছি, প্রধান নির্বাচন কমিশনার যেভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, মনে হচ্ছে সে গাজা উপত্যকায় বসে করছে। কারণ চারিদিক দিয়ে 4 স্তরের নিরাপত্তা। তার 5-6 দিন আগে তার আরেক কলিগ বলেছিল এখনো নির্বাচনের স্বাভাবিক অবস্থা হয়নি। তো এরা হচ্ছে শেখ হাসিনার পাপে, সহজ বাংলায় বললে এখন সময় এসেছে স্পেক্ট টু স্পেক্ট কথা বলা, ইনিয়ে বিনিয়ে না বলে। এরা হচ্ছে শেখ হাসিনার আজ্ঞাবাহক, তল্পিবাহক, পদলেহনকারী। এদের থেকে মানুষ কিছু আশাও করে না। মানুষ যাদের থেকে আশা করে সেটি হচ্ছে বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু অন্যায়ভাবে ফরমাইশি রায়ের মাধ্যমে বিনা অপরাধে জেলে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়া এবং বেগম জিয়া সুযোগ্য তনয়। আমি তো বলি যে শুধু বিএনপি না, আজকে যারাই গণতন্ত্রে বিশ্বাস করে তারা তারেক রহমানের এই সাহসী ভূমিকা, আন্দোলনের নেতৃত্ব, তিনি আজকে জাতির নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন এবং গত কয়েকদিনে যে বক্তব্যগুলো দিয়েছেন মিডিয়ায়, বিভিন্ন অনলাইনে, এটি বাংলাদেশের মানুষকে একটা আন্দোলনের প্রণোদনা হিসাবে কাজ করছে। তা আমি যেটা বলতে চাই, আমি আমাদের অন্যান্য সরকারি দলে উচ্ছিষ্টভোগী না, অন্যান্য বুদ্ধিজীবীরা যারা দেখছেন এই অনুষ্ঠান বা অন্যান্য সমাজের অংশের, কারণ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ, আমি সেই বুদ্ধিজীবীদেরও বলবো যে চোখ থেকে ওই চোখে ঠুলির চশমাটা সরিয়ে ফেলেন। আওয়ামী লীগের আমাদের অনেক বুদ্ধিজীবীরাও আওয়ামী লীগকে রিড করতে পারেন। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র, আইনের শাসন, মুক্ত চিন্তার স্বাধীনতা এগুলো নেই। 72-এ স্বাধীনের পর প্রয়োজন ছিল জাতীয় সরকার, তারা দলীয় সরকার করার পরে যখন এরকমই হারার মতো অবস্থা হলো, বুঝতে পারলো মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, সংবিধান সংশোধন করে আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছে। বর্তমান তো আমরা করছি। তাহলে কি এর বিরুদ্ধে আমাদের করণীয় যে চলছে যে গণ আন্দোলন, সেটাকে আরো তীব্র করা এবং সমস্ত শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের স্বার্থেই, মুক্তিযুদ্ধের স্বার্থে। আমার এই প্রসঙ্গে তারেক রহমানের একটা উদ্ধৃতি আমার খুব পছন্দ হয়। উনি প্রায় বলেন যে আমাকে ভোট দেওয়ার জন্য বলছি না, আপনার ভোটটা যাতে আপনি ঠিক মতো দিতে পারেন সেইটার জন্য এই আন্দোলনে আসেন। এবং আমি মনে করি এই আন্দোলনে সাফল্য আসবেই। আমাদের অত্যন্ত আশার দিক যে অবরোধগুলো দেখছি, আমি ধরেন 1985 সাল থেকেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একজন রাজপথে একজন, আমার গর্ব যে আমি সকল লড়াই সংগ্রামে বাংলাদেশের আমার বোঝার বয়স থেকেই 83-84 থেকে যুক্ত ছিলাম, কিন্তু আমি এত সর্বাত্মক অবরোধ দেখিনি, মানুষের এত অংশগ্রহণ। এবং আমি বিভিন্ন জায়গায়, আপনি জানেন যে আমার পেশাগত লয়ার হওয়ার সুবাদে টপ টু বটম সমাজের নানা শ্রেণী পেশার বিভিন্ন দলের, আওয়ামী লীগ বলেন, বিএনপি তো আছে, অন্যান্য দলের লোকজনও আসে আমাদের প্রফেশনের কারণে। আমি প্রকাশ্যে কাউকে এই সরকারের পক্ষে বলতে শুনি না, উচ্ছিষ্টভোগীরা ছাড়া। কাজে আমি বিশ্বাস করি যে এই গণ অধিকার, লুণ্ঠিত গণ অধিকার ফিরিয়ে আনতে গেলে এই সরকারের পতন অনিবার্য। এবং এই সরকারের অধীনে আমি আরেকটি বলে শেষ করি আপাতত, আপনি আরেকটি দেখেছেন, আরেকটি সুসংবাদ, এই সরকার বুঝে হোক না বুঝে হোক গত 15 বছর এবং তার আগে জরুরি আইনে 2 বছরে 17 বছরের অত্যাচারে যে বিএনপি একটি লিবারাল দল, নানা শ্রেণী পেশার মত প্রথমে এসেছিল নানা রাজনৈতিক বিশ্বাস থেকে একটি জাতীয়তাবাদী বিশ্বাসে, কিন্তু এত তীব্র দমন পীড়ন, কারাগারে নির্যাতন, গুম খুনের মধ্যে আমি দেখেছি, আমার উপলব্ধি একজন আইনজীবী বা দেশের নাগরিক হিসেবে, বিএনপি একটা মানে পোর খাওয়া সংগ্রামী রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গত 15 দিন 20 দিন ধরে যে আরেকটি খেলা সরকার শুরু করেছিল, প্রলোভন, উৎকোচ, নানা ধরনের লোভ দেখিয়ে বিএনপিকে বিভক্ত করা। একমাত্র 2-1টা বোধহয় নির্বাহী কমিটির কোন সদস্য আমি ঠিক মতো চিনিও না, এক ব্যারিস্টার ফখরুলকে চিনি যেহেতু সে আমাদের কলিগ। তারপরে তৃণমূল করেছে, কালকে দেখলাম তারা ফর্ম বিলি করছে, কেউই এসছে কিনা আমি দেখিনি চোখে। মানে বিএনপির ঠাকুর ভাই আরো কনফার্ম করতে পারবেন, আমার জানা মতে বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের নেতাকে তারা দলবদল করাতে পারেনি। এটি হচ্ছে জনগণের, এইখানে আমি মনে করি বিএনপির না, জনগণের জন্য আনন্দের সুসংবাদ যে সরকার বিএনপি সহ জনতার আন্দোলনকে বিভ্রান্ত করতে পারেনি। ভয়, নিপীড়ন, নির্যাতন, কারাগার, গণগ্রেপ্তার তো আপনি জানেন যে 28শে অক্টোবর বিএনপির গণসমাবেশ লন্ডভন্ড করে, বিএনপির কর্মীকে হত্যা করে, পুলিশকে সদস্যকে হত্যা করার মধ্যে আমরা এক্ষেত্রে দেখতে পাই যে যেসব নেতা কর্মীদেরকে পাওয়া যাচ্ছে না তাদের পরিবারের উপরেও অমানবিক হ্যাঁ, নির্যাতন এটা তো আপনার সেই নবাবদের আমলের, মোগলদের আমলের জিজিয়া করের মতো। কোন লজ্জা! আমার কাছে এখনো দুঃখ লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একটা সময় বিবেক কাজ করত,
সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন এসে নির্লজ্জভাবে সরকারের দালালি করে, আমি মামলায় আসামি হতে পারি, আমাকে না পেয়ে আমার মাকে, আমার স্ত্রীকে, আমার পুত্র সন্তানকে, আমার বৃদ্ধ পিতাকে ধরে নিয়ে যাওয়া। এত কিছুর মধ্যে আমি যেটা সুসংবাদ মনে করি সেটা হচ্ছে বিএনপি কঠিন ঐক্যবদ্ধভাবে আছে, এটি হচ্ছে বড় সুসংবাদ। এবং আমি মনে করি এখনো সবাই আন্দোলনে আরো অংশগ্রহণ না করলে বাংলাদেশের সামনে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। ইতিমধ্যেই জনগণ সাফারার হচ্ছে। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের উন্নয়ন সহযোগীরা কিন্তু আমাদের বন্ধু, কাজে তাদের ভূমিকাকে হাস্যরস করে আওয়ামী লীগ যাই করুক, আওয়ামী লীগের এই শেষ রক্ষা হবে না, এটা আমি বিশ্বাস করি। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি জনাব মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। আমরা জানতে চাই যে নির্বাচন কমিশন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখটি নির্ণয় করেছেন, অর্থাৎ 7ই জানুয়ারি 2024। এক্ষেত্রে সংবিধান কি বলছে এই মানে 90 দিন আগে, প্রায় 90 দিন আগে যে তারা এত আগে, এত মানে আগে তারা নির্বাচনের একটি তারিখ তারা নির্ণয় করেছে, সেই নির্বাচনের তারিখ সম্পর্কে কি কি মতামত দিতে চান আপনি, যে এটি পরিবর্তন হতে পারে কিনা, এবং অন্যান্য দেশে, অন্যান্য রাষ্ট্রগুলো কিভাবে নির্বাচন করে বা নির্বাচনের তফসিল ঘোষণা করে, কতদিন আগে এটি করা যায়, বা অন্যান্য রাষ্ট্রগুলো, আমাদের বন্ধু রাষ্ট্ররা কিভাবে এটি করে? জনাব। ধন্যবাদ। ধন্যবাদ ফোকাল পয়েন্টের দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ দুই আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মতিনুর রহমান এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আমি আপনাকে বলি যে সেটা হচ্ছে যে আমাদের এই পার্লামেন্টের মেয়াদ হচ্ছে আগামী 28শে জানুয়ারি পর্যন্ত। তো নর্মালি আমাদের এখানে আরপি অনুযায়ী যে প্র্যাকটিসটা হচ্ছে 42 থেকে 45 দিন হাতে রেখে এই ইলেকশনটা ডেট ডিক্লেয়ার করা হয়। তো এই ইলেকশনটা 28শে জানুয়ারির আগে যে কোনো দিনই হতে পারে। তো আপনি এখন উল্টা কাউন্টডাউন করে উল্টা গণে আসেন যে 28শে জানুয়ারি থেকে 42 দিন। এই তফসিলটা হতে পারতো যা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। কি বলেন মাউন ভাই? সাখাওয়াত সাহেব, সাবেক কমিশনার, বলেছে বাংলাদেশ হ্যাঁ, ইতিহাসে প্রথম হ্যাঁ, এত আগে তফসিল দিয়েছে। জি, সাখাওয়াত সাহেব বলেছেন যে এত আগে এত সময় হাতে রেখে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে কখনোই এইরকম তফসিল ঘোষণা করা হয়নি। তো এই তফসিল ঘোষণার পেছনে আওয়ামী লীগের একটা মনস্তাত্ত্বিক দিক আপনি দেখবেন। সেটা হচ্ছে যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশে কোনোদিন কোনো রাজনৈতিক দল বিজয় মিছিল করেছে গত 52 বছরের ইতিহাসে হয় নাই। এমনকি পাকিস্তান আমলেও যে 1937 সাল থেকে আমাদের এইখানে নির্বাচনের অভিজ্ঞতা আছে মানুষের। তো আমি এই পর্যন্ত আমি একটু খুঁজে টুজে দেখলাম আর কি, যে কোনোদিন কোনো তফসিল ঘোষণার পরে কোনো রাজনৈতিক দল বিজয় মিছিল, আনন্দ মিছিল করে নাই, বিজয় মিছিল করে নাই। তো এখানে আওয়ামী লীগের যে মনস্তাত্ত্বিক দিকটা, সেটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক দিকটা হলো যে তফসিল ঘোষণা হবে, একটা নির্বাচন হবে, আমি মার্কাটা পাবো, আমি এই আসনের মালিক হব, এবং যিনি মার্কা পেলেন তার যে তার যে সহকর্মী যারা আছে, আওয়ামী লীগের সহকর্মী, রাজনৈতিক কর্মী, তাদেরকেও সে কিন্তু আর সহকর্মী মনে করে না। সে তখন মনে করে আমি মালিক, বাকিরা হচ্ছে চাকর বাকর। আওয়ামী লীগের যে এই মনোজগতের যে সমস্যাটা তৈরি হয়েছে গত 15-16 বছরে, তো এই 16 বছরে একটা আওয়ামী লীগ একটি স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান, আগে থেকেই বহু আগে থেকেই এটা চলছে। কিন্তু একটি গত 15 বছরে একটা মনোজগতে তাদের পরিবর্তন হয়েছে, যে এই মার্কা যিনি পেলেন তিনি এই আসনের জমিদার, মালিক, এই জমিদার। আর
আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা, হচ্ছেন এই জমিদারদের সমন্বয়ে উনি হচ্ছেন সম্রাট। এইখানে হচ্ছে এই বিষয়টা দাঁড়িয়েছে। আপনি আজকের যে পত্রিকাগুলি দেখবেন, আজকে পত্রিকায় দেখবেন যে আমাদের প্রথম আলোতেই দেখবেন যে গতকাল ঢাকায় 22 জন মানুষকে গ্রেফতার করা হয়েছে, এবং গত ঢাকার বাইরে আর ঢাকায় করা হয়েছে 12 জনকে। তো আমি আপনাকে বলি যে যে একটা ঘটনার জন্য, একটা স্যাম্পল হিসাবে নেওয়ার জন্য, যে হবিগঞ্জের একটা গ্রাম, বড় বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচঙ্গের একটি থানা থেকে 2 কিলোমিটার দূরে একটি বাজারে 100-150 জনের একটা মিছিল হচ্ছে হরতালের সমর্থনে। তো সেই মিছিলে পেছন থেকে 50-60 জন পুলিশ এসে পেছন থেকে আক্রমণ করে, এখানে গ্রামীণ পটভূমিতে রাজনীতি কারা করে, একটু বয়স্ক লোকজন, চেয়ারম্যান, মেম্বার, এর মধ্যে আমাদের একজন চেয়ারম্যানও মারাত্মকভাবে পুলিশের ইয়াতে কি বলে লাঠিচার্জে আহত হয়েছে। সেখান থেকে 2 জনকে গ্রেফতার, অ্যারেস্টও করেছে। তো আমার কথাটা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন এতটাই সাক্ষী গোপাল যে সে নির্বাচনী তফসিল ঘোষণার পরে থেকে যে ল অ্যান্ড অর্ডার এন্ড আদার্স, যে সমাজে যেন কোনো নির্বাচনের অসামঞ্জস্য কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য সে পদক্ষেপ নেবে। এবং গভর্নমেন্ট রুটিন ওয়ার্ক করার কথা, তো সেইখানে পুলিশ যে বিভিন্ন জায়গায় সুনামগঞ্জে অ্যাটাক করছে, হবিগঞ্জে অ্যাটাক করছে, সারা দেশে যেখানেই যাকে পাচ্ছে তাই সেখানেই তাকে মারছে, ধরছে, যাকে খুশি যা খুশি তাই করছে। এর তো এরশাদ আমলকেও ছাড়িয়ে গেছে, আইয়ুব ইয়াহিয়া টিক্কা নিয়াজির আমলকেও ছাড়িয়ে গেছে। তো এই জন্য আমি আজকে বলছি যে এটা হচ্ছে যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের এই শাসন যে নির্বাচনকালীন যে তফসিল ঘোষণার পরে, তফসিল ঘোষণার পর তো নির্বাচন কমিশনের একটি অস্তিত্ব দেখা যাওয়ার কথা। এইখানে কোনো নির্বাচন কমিশনের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে, আপনি দেখবেন এই তফসিল ঘোষণার আগে আমি কয়েকটি রাজনৈতিক দলের নাম বলি। শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদ, তারা বলেছে ইসলামী আন্দোলন, চরমোনাই, তারা বলেছে যে একটি রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা করবেন না। এরা কিন্তু সরকারের সাথে সমঝে চলে, সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চলে, সরকার সহযোগিতায় চলে। তো যারা এরাও বলেছে যে তফসিলটা এই মুহূর্তে হওয়ার দরকার নাই, তফসিলটা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে, সমঝোতার হওয়ার পরে হোক। তো সরকার বলেছে নির্বাচন এমনকি কমিশনকে আমি কাজ আমি করতে। যদি ভুল না করি সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা জানি যে জাতীয় পার্টিও এই ধরনের একটি কথা বলেছেন রাজনৈতিক সমঝোতার বিষয়ে। হতে পারে, আমি আমার নজরে আসে নাই। যাই, আওয়ামী লীগ জাতীয় পার্টি তো অনেক কথাই বলে যাই। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আওয়ামী লীগ বা গভর্নমেন্ট যা বলতেছে, নির্বাচন কমিশন তার প্রতিদ্বন্দ্বী করতেছে, জাস্ট এইটুকুনি। এইখানে নির্বাচন কমিশনের স্বাধীন অস্তিত্ব, সাংবিধানিক অস্তিত্ব কোনো কিছুই নেই। আরেকটা আমি বলতেছি, আমাদের প্রফেসর সাহেব এবং কি বলে মামুন ভাই, আপনারা নিশ্চয়ই দুইজনই বলবেন যে একটা দেশে যখন ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব ঘটে তখন সেইখানে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আর কিছু থাকে না। এইখানে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কোনো কিছুই কাজ করে না। একজন ব্যক্তির সমস্ত খেয়াল খুশি ইচ্ছা, জমিদার স্টাইলে বাংলাদেশ চলছে। এখানে আমরা দেখতে পাই যে জনগণ আর রাষ্ট্রের যে যোগাযোগ, সেই যোগাযোগটি আমরা দেখতে পাচ্ছি না। এটি নিয়ে আপনি কি মনে করছেন? না, জনগণকে তো ওরা কিছু মনেই করে না। আপনি বাংলাদেশে সংবিধানের 52 অনুচ্ছেদের ব্যাখ্যা, 52 অনুচ্ছেদ পুরাটাই আপনি 52 অনুচ্ছেদে দেখবেন যে রাজনৈতিক দল বলে একটা ব্যাখ্যা দেওয়া আছে। রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ যেটি রাষ্ট্রের মধ্যে যে রাজনৈতিক দর্শন নেট প্রচার করে এবং তার স্বতন্ত্র অস্তিত্ব সে বজায় রাখে। তো সেইখানে বাংলাদেশে যে নির্বাচনগুলি হওয়ার কথা, এটার মেইন স্টেক হোল্ডার হইল রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মাধ্যমে রাজনৈতিক মতবাদ, দর্শন এটা প্রতিষ্ঠিত হয়। সরকারের প্রধান বলছেন যে জনগণ ভোট দিলেই হলো, কে আসলো না গেল এটা কিছু আসে যায় না।
না রাজনৈতিক দলকে সে, রাজনৈতিক দল যে একটি স্টেক হোল্ডার, এটাকেই সে অস্তিত্ব পুরোটা অস্বীকার করছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নীরব প্রতিবাদ আছে। প্রতিবাদ হলো যে সর্বশেষ আওয়ামী লীগ যে কি বলে, আওয়ামী লীগ যে দুইটা উপনির্বাচন করলো, উপনির্বাচনে কিন্তু বিএনপি বর্জন করেছে, বিএনপির সাথে জনগণ বর্জন করেছে। আমার অপর দুই আলোচক আমার সাথে একমত হবেন কিনা জানি না, যে এই দুইটা উপনির্বাচনের কোনো ভোটারই নির্বাচিত যায়নি। ব্যক্তিরা পার্লামেন্টের অধিবেশনে অংশ নিতে পারবেন না। তারপরেও সেখানে কোনো ভোটার তো যায়ই নাই। এবং গভর্নমেন্ট যেটা কি করেছে যে 57 সেকেন্ডে 42 ভোট প্রদান করে, একটি মানুষ 42 ভোট দিয়েছে 57 সেকেন্ডে। এটি একটি বিশ্ব রেকর্ড, এটা ওয়ার্ল্ড রেকর্ড। তো এই রেকর্ডটি আওয়ামী লীগের আমলে স্থাপিত হয়েছে। আওয়ামী লীগের আমলে আরো বহু নতুন নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। 2014 সালে 153 আসন, মানে সংখ্যাগরিষ্ঠ আসন, নির্বাচন হওয়ার আগেই সরকার গঠনের মতো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে নির্বাচিত। এটা ওয়ার্ল্ডের গণতান্ত্রিক বিশ্বে আজ পর্যন্ত কোথাও হয় নাই। আমি এটা এখানে আরেকটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে ভোটের যে ব্যালট বাক্সগুলো থাকে সেগুলো প্রত্যেকটি জেলায় বা কেন্দ্রে পৌঁছায় হয়তো নির্বাচনের আগের দিন রাতে বা খুব ইমিডিয়েট একটা সময়। কিন্তু ইসির একজন মুখপাত্র, ইলেকশন কমিশনের একজন মুখপাত্র বলেছেন যে ভোটের ব্যালট জেলায় যাবে ভোটের 4 দিন আগে। এ বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, 4 দিন আগে যাক না এখনই চলে যাক, গভর্নমেন্ট তো এটা নিয়ে মনে কিছু করছে না। গভর্নমেন্ট সে এটাকে নির্বাচনের যে একটা চক্ষুলজ্জার যে প্রশ্ন, তার কাছে চক্ষুলজ্জার কোনো বিষয়বস্তু নাই। তো এখানে চক্ষুলজ্জার যদি কোনো বিষয় থাকতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন মানুষ বাংলাদেশের রাজনীতি, আমি আজকে একটা টক শোতে ছিলাম যে আওয়ামী ঘটনার সাংবাদিক আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করছে যে আপনারা প্রধান বিরোধী দল বাংলাদেশের যে বিএনপির মহাসচিবকে আপনি নিয়ে কি বলে জেলখানায় রেখে দিয়ে আপনি বলবেন অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে? তো তার যদি মিনিমাম চক্ষু লজ্জা থাকতো, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত অ্যারেস্ট করার তো কথা না। তো যাই আমরা এখানে আসি, আমরা বিষয়গুলি আস্তে আস্তে আগাচ্ছে। আমি আমি আপনাকে বলি যে আবারও আবারও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব স্যারের কাছে জানতে চাই যে এই যে বিএনপির 28শে অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে এতগুলো নেতাকর্মী এবং সাধারণ মানুষকে, বিএনপির সব সিনিয়র নেতাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে, এখানে বেশিরভাগ মামলায়, আমার মনে হয় সব মামলায়, স্যার ভালো বলতে পারবেন যে সব মামলাগুলো পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং সবগুলোই স্পেশাল একটি আইনে করা হয়েছে। আমি যতটুকু জানি যে এই আইনের আওতায় যে মামলাগুলো হয় সেগুলোতে জামিন পেতে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। এক্ষেত্রে যদি অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব সাহেব আমাদেরকে বলতেন। জি ধন্যবাদ। না সেটা বলেছেন, স্পেশাল পাওয়ার সেক্টর মামলা দিয়েছে, পুলিশ হত্যা মামলায় সব বিএনপির টপ ব্রাশ নেতৃত্বকে যুক্ত করছে, শোন অ্যারেস্ট দেখাচ্ছে। তো এটা তো নর্মালি আমি ঠাকুর ভাইয়ের সঙ্গে একমত হয়ে বলি যে ঘোর মানে অন্ধ আওয়ামী লীগ, বিবেক বর্জিত আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের মধ্যে যাদের সামান্য কিছু বিবেক থাকে অনেক সময়, তাদেরও সঙ্গে আমি কথা বলে দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার করা এবং অন্যান্য জাতীয় নেতাদেরও, সবাইকে, বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন। তো এইটাকে তারা আসলে আপা যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আপনি যেটা আইনের বিষয় জানতে চেয়েছেন সেটা আমি বলতে পারি। আইনে যাই থাকুক, এনাদের মতো মানুষদের জামিন আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দেওয়ার কথা। আমরা যদি কম্পেয়ার না করি, আপনি পাকিস্তান আমলে, আমি অনেক পড়াশোনা করে দেখেছি ও সিনিয়রদের কাছ থেকে শুনেছি, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে মাওলানা ভাসানী, কোন নেতাকে হাইকোর্টে বেলের জন্য আসতে হতো না, ম্যাজিস্ট্রেট কোর্ট বড় জোর সেশন জজ দিয়ে দিত। আর আজকে একজন ওয়ার্ডের
একজন সাধারণ কর্মী যারা বিএনপির আদর্শ, শহীদ জিয়ার প্রতি অকৃত্রিম আনুগত্য, বাংলাদেশের প্রতি আনুগত্যে বিএনপি করে, কোনো কিছু নিয়ে শুধু বিএনপি করে, তার জামিনও ম্যাজিস্ট্রেট দিতে ভয় পায়। কারণ আমি আপনাকে বলি, ফ্যাসিবাদের কিছু সিমটম আছে। বুলগেরিয়ার একজন বিখ্যাত দার্শনিক দিমিত্রি, আমি নাম যদি ভুল না করি, উনি ফ্যাসিবাদের কয়েকটা বৈশিষ্ট্য বলেছিলেন। স্বৈরাচার আর ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য হচ্ছে স্বৈরাচারের কোনো আদর্শ থাকে না, স্বৈরাচার খালি লুটপাট করে, স্বৈরাচারের কোনো রাজনৈতিক সংগঠন রাখে না ওরা। কিন্তু ফ্যাসিবাদের কয়েকটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এক হচ্ছে একটা ব্যক্তি, একটা মানে কি বলা যে ব্যক্তিত্ব সৃষ্টি করে, একটা ব্যক্তি পূজা, সেই সব যেটা বাংলাদেশে হচ্ছে। আমি এবং আমার বাবা, আর কেউ না। আমি এবং আমার বাবা সব করেছেন মুক্তিযুদ্ধ বাংলাদেশে, আর আমি এখন করছি, তার বাইরে আর কিছু নেই, ইভেন তার দলের নেতারাও নেই। আরেকটি হচ্ছে একটা কাল্পনিক শত্রু। কি শত্রু? বাংলাদেশ বিরোধী, রাজাকার, আলবদর, এ তো তাদের কমন ডায়লগ। এইটা আরেকটা থাকে সমস্ত প্রতিষ্ঠানকে করায়ত্ত করা, এবং হিটলার ঠিক এটাই করেছে। ওই হিটলারের নাজি জার্মানিতে একটা প্রবাদ ছিল যে যদি আইন এবং নাজি পার্টির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তাহলে কে প্রাধান্য পাবে? নর্মাল সভ্যতা হচ্ছে আইন প্রাধান্য পাবে। নাজি পার্টিতে ছিল, হিটলারের জার্মানিতে ছিল না, আইন প্রাধান্য পাবে না, নাৎসি পার্টি প্রাধান্য পাবে। হিটলার কিন্তু ইলেকটেড সরকার ছিল, প্রচন্ড জনমত নিয়ে সে ক্ষমতা এসেছিল, এবং এবং সে নানা ধরনের আবেগ সৃষ্টি করে, জার্মান ফার্স্ট, জার্মানরা হচ্ছে আর এরিয়ান। আমাদের ফ্যাসিজমের সমস্ত বৈশিষ্ট্যগুলো, আমি যে প্রতিষ্ঠানে আইন পেশায় আছি, যে স্বপ্ন নিয়ে আজ থেকে প্রায় 25-26 বছর আগে এসেছিলাম, গত 15 বছর ধরে এত স্বপ্নভঙ্গ আমাদের হয়েছে যে মাঝে মাঝে অবাক, মনে হয় যে এগুলো বাদ দিয়ে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গিয়ে ধান চালের ব্যবসা যদি করা যেত এই বয়সে। কারণ এতটা পতন, এতটা নির্লজ্জ আত্মসমর্পণ, সমস্ত প্রতিষ্ঠানগুলো করায়ত্ত করা আমি কোনোদিন এর আগে দেখিনি। আপনি দেখেন সাংবাদিকদের মধ্যে, আপনি টিভি খোলেন, বিটিভি তো আগে একটা ছিল, এখন প্রায় 30-32টা বিটিভি, দু একটা টিভি বাদে, একই ড্রাফট, একই ক্রাফট, হেডলাইন গুলো দেখেন। আরে আপনি হেডলাইন দেবেন যে বিএনপি অবরোধ ডেকেছে, আওয়ামী লীগ এই কথা বলছে, হেডলাইনই হয় অবরোধের কবলে আবারও দেশ, আবারও জনজীবনে শঙ্কা। মানে এরকম ভাবে সমস্ত কিন্তু প্রতিষ্ঠানকে দেশের সাধারণ জনগণ তো এই অবরোধকে, এই হরতালকে সমর্থন জানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এই জন্য তো আমি বলছি যে আমি ধরেন আমার রাজনৈতিক অভিজ্ঞতায় পেশাজীবী আন্দোলন করো, আমি কোনো বাংলাদেশে এই সো কল্ড মেইন স্ট্রিম মিডিয়ার এত নির্লজ্জ আত্মসমর্পণ, এত লোভ, উপঢৌকন, ভয়ের কাছে আত্মসমর্পণ আমি আর কখনো দেখিনি। এবং সবকিছু আপনার, এই সরকারের বৈশিষ্ট্য হচ্ছে যে সবকিছু আমার আজ্ঞাবহ হতে হবে। আপনি আপা যে প্রশ্নগুলো করছেন, আমার অন্য দুই বিদগ্ধ অত্যন্ত অভিজ্ঞ দুই আলোচকও উত্তর দিচ্ছেন। আমি সংবিধান খুলে আমি আমার চেম্বার থেকে আপনার আলোচনায় যোগদান করছি। আমি সংবিধানের বহু ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারি, আমি দিয়ে দর্শকদের তাদের কানকে পচাতে চাই না। কারণ এই সরকার কোনো কিছুই মানে না। ওই যে আমার পূর্ববর্তী বক্তা, অত্যন্ত প্রিয় মানুষ মোশাররফ ঠাকুর ভাই বললেন না, ব্যালট পেপার 4 দিন আগে যাক আর 3 দিন আগে যাক আর ওই দিন সকালে যাক। এইখানে হচ্ছে এখন শেখ হাসিনা যে 300 জনকে নমিনেশন দেবে, সেই 300 জনের মধ্যে ওই কিছু হয়তো তার উচ্ছিষ্টভোগী অন্যান্য দালাল শ্রেণীর রাজনৈতিক দলগুলোকে দেবে। নির্বাচনের আগ্রহ, ওই যে রংপুরের জাতীয় পার্টির মেয়র, জাতীয় পার্টির শীর্ষ নেতা মোস্তফা একটা কথা বলেছে, অসাধারণ কথা বলেছে যে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই, এই নির্বাচন অগ্রহণযোগ্য, অবৈধ। তবু যেহেতু আমাদেরকে জাতীয় পার্টিকে বারবার বলছেন ক্ষমতায়, কি বলে, নির্বাচনে আসতে। ঠাকুর ভাই এটা দেখেছেন কিনা জাতীয় পার্টির রংপুরের মেয়রের বক্তব্য, যে 100টা এমপি দেন আর 10টা মন্ত্রী দেন। এইটা হচ্ছে আপনার ওই যে আমি অনেক সময় মাছ আনতে আগে যেতাম এই মাওয়া ঘাটে, ওই যে মাছের ভাগ হয়, পাইকাররা যখন মাছ কিনে ভাগ করে, পুঁটি ট্যাংরা মিলায় একটা, পাবদা একটা, আরেকটা হচ্ছে আপনার টাকি মাছ একটা। তো আজকে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্য যে আজকে গণতন্ত্র, ভোটাধিকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আমাদের ছোটবেলায়, নিশ্চয়ই আমার দুই আলোচকও বলবেন, মনে থাকবে যে ওই যে সিরাজুল মজিদ মামুন লাঠি একটা নিয়ে আওয়ামী লীগ, বিএনপি এই কয়টি পেয়েছে, এই জেলায় আওয়ামী লীগ একটা ছিল। ইভেন এরশাদের আমলে, এরশাদ তো আমি বলবো যে
শেখ হাসিনার কাছে এরশাদ লজ্জা পাবে, এরশাদের স্বৈরাচার। যদিও গত 10ই নভেম্বর আমরা সবাই পালন করলাম শহীদ নূর হোসেন দিবস। নূর হোসেনের আত্মার সামনে দাঁড়িয়ে এই সরকার বলতে পারবে স্বৈরাচার মুক্তি পেয়েছে? গণতন্ত্র তো দূরের কথা, 5 বছর পর পর একটা ভোটের অধিকার, যে আমার ইচ্ছা মতো আমি সরকারটা পরিবর্তন করব। আমি যে প্রতিষ্ঠানে আছি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বলেন এই প্রতিষ্ঠানে নির্বাচনে, তাই না অধ্যাপক সাহেব, এইখানে কে জিতলো হারলো সরকারের কিছু এসে যায়? কিন্তু এত করায়ত্ত করার, সমস্ত প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ করার, এবং যে দুর্নিবার লোভ লালসা, যে সুপ্রিম কোর্ট বারের ইলেকশনও এই 52 বছর ইতিহাসে গত 15-16 মার্চ ওই জাতীয় নির্বাচনের মতো এক কুৎসিত মেলবন্ধন করালো, অপবিত্র বন্ধনে পুলিশ দিয়ে সমস্ত প্রার্থীদের মেরে কেটে, মহিলা লয়ারদের আহত করে, সাংবাদিকদের আহত করে জবরদখল করে নিল। সেটার বিরুদ্ধে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট একটা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কাজে এইখানে এখন আমি তো বললাম, একদিকে বাংলাদেশ শেখ হাসিনা এবং তার দল, আরেকদিকে সমগ্র বাংলাদেশ। এবং তারেক রহমান সাহেবের কৃতিত্ব আমি বলবো একটা, যেমন আপনার 28শে জুলাই একটা মহাসমাবেশ হলো না ঠাকুর ভাই, এর আগে বড় একটা মহাসমাবেশ 28শে জুলাই, 28শে জুলাই, এই অক্টোবরের আগে 28শে জুলাই বোধহয় একটা বড় হলো, আমরা গিয়েছিলাম সবাই। 18 অক্টোবর, 18 জুলাই, 28 জুলাই হয়েছে, 28শে জুলাই, 28 জুলাই, যেদিন তারেক রহমান সাহেব ওই স্কাইপেতে বক্তৃতা দিলেন বিএনপির মঞ্চে, 28 জুলাই। হ্যাঁ, সেইখানে উনি দেখেন একটিবার বিএনপির নাম নেয়নি, একটিবার সাবেক সফল প্রধানমন্ত্রীর মুক্তির দাবি করেনি। উনি শুরুই করেছেন যে সাংবাদিক কলম লিখতে ভয় পায় তার জন্য এই সমাবেশ, যে লোক মত প্রকাশ করতে ভয় পায়। তো এই জন্য আমি মনে করি যে একটি ব্যাপক যে গণ আন্দোলন, সেটাকে আরো তীব্রতর করে, কারণ এই নির্বাচন আপনি বলছিলেন ভোট, চিফ ইলেকশন কমিশন সহ নির্বাচন কমিশনের কোন অস্তিত্ব আছে? আজ থেকে বোধহয় 5-6 মাস আগে হবে, এক নির্বাচন কমিশনার ডিসিএসপি দের সম্পর্কে কিছু বলেছিল, যেখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী ডিসিএসপিরা নির্বাচন কমিশনের চেয়ে বোধহয় 20-22 ডিগ্রি নিচে, সেই নির্বাচন কমিশনারকে বক্তব্যই দিতে দিল না। এবং আমি ঠাকুর ভাইয়ের সঙ্গে একমত, সেই এমপি যেরকম মনে করে যে আমি মালিক হয়ে গেলাম, আর ডিসি মনে করে তোমার মালিকানা আমি নিশ্চিত করছি। ডিসি, থানায় ইওনো, জেলায় এসপি এবং ওসি। আপনি দেখেন আওয়ামী লীগের এই প্রথম দিনই বোধহয় আমি একটা নিউজে দেখছিলাম ওই স্ক্রলে, মানে 2-3 জন সাবেক আইজি, ডিআইজি, অ্যাডিশনাল আইজি সব 22 জন পুলিশ অফিসার মনোনয়নপত্র কিনছে। তাদের বোঝা গেছে কি পরিমাণ দলবাজ এইগুলো প্রশাসন করেছে। এবং আমি তো বলবো, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, একটি বিরোধী রাজনৈতিক সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর যে ক্র্যাকডাউন, এরকম এত গ্রেপ্তার, নির্যাতন, গুম, খুন বাংলাদেশ ইতিহাসে তো অসম্ভব। আমি বলবো পাকিস্তান আমলে এত হয়নি। তাদের যে বর্বরতার কথা বলি, আমি এই প্রসঙ্গে একটি বিষয় আমার আপনাদের এই ব্যাপক এত জনপ্রিয় অনুষ্ঠানের দর্শকদের বলতে চাই। আমাদের দুর্ভাগ্য কি, আমরা বাংলাদেশের কোন সাবেক প্রধান বিচারপতির কালোজয়ী ভাষণ উল্লেখ করতে পারছি না দালালি ছাড়া। অথচ পূর্ব পাকিস্তানে সৈয়দ মাহবুব মোর্শেদ সাহেব যখন পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি, খুবই তাৎপর্যপূর্ণ এটা, তখন পূর্ব পাকিস্তানের গভর্নর আইয়ুব খানের পরে যিনি পাওয়ারফুল ছিলেন মোনায়েম খান, উনি প্রতিনিধি পাঠিয়েছিল যে আমি চিফ জাস্টিসের সঙ্গে একটু কথা বলবো। সৈয়দ মাহবুব মোর্শেদ বলেছে আমি ওনার সঙ্গে কথা বলবো না, কারণ আমি বিচার বিভাগের প্রধান, উনি নির্বাহী বিভাগের প্রধান, ওনার সঙ্গে আমার কোনো কথা নেই। পরে মোনায়েম খান ফোন করেছিলেন, উনি বলেছিলেন চিঠি আপনি কাগজে লিখে দিন কি বিষয়ে আলাপ করতে চান। এখন ভাবুন তো আমরা কোথায় এগুচ্ছি না পিছাচ্ছি। আজকে বিচার বিভাগের কাজ হচ্ছে নির্বাহী বিভাগ, আইন বিভাগ আইন করছে ঠিক মতো করছে কিনা, নির্বাহী বিভাগ মানুষের উপর অত্যাচার করছে কিনা দেখার জন্য। আর একজন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি হওয়ার পর ফেলিসিটেশনে বলল, ওই সিনাবাবুর বিদায় নিষ্ঠুর ভাবে এস কে সিনহাকে বের করে দেওয়ার পর উনি প্রধান বিচারপতি হয়ে, যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ সমন্বয় করে চলবে, তাহলে দেশের উন্নয়ন। আরে উন্নয়ন করার দায়িত্ব কি জনগণ আপনাকে দিয়েছে? সংবিধান আপনাকে দিয়েছে? আপনার দায়িত্ব দেশে আইনের শাসন আছে কিনা। এবং এটি হচ্ছে আজকে জাতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই যে 31 দফা যেটা বিএনপি সহ সবাই দিয়েছে, রাষ্ট্র মেরামত, এটি হচ্ছে সবচেয়ে জরুরি এই সরকারের পদত্যাগের পতনের পর। কারণ আজকে 52 বছর পর একটি প্রতিষ্ঠান আমরা বলতে পারবো না যে গঠন তো দূরের কথা, আরো শক্তিশালী তো দূরের কথা, হ্যাঁ হয়েছে মেগা প্রকল্প করে, মেগা দুর্নীতি করে, মানে আপনার আকাশ সমান উচ্চতা বিভিন্ন ভবন আর বিলাসবহুল গেট হয়েছে বিভিন্ন ভবনের,
কিন্তু আগেকার পুরাতন ভবনের যে অন্তর্নিহিত শক্তি ছিল মানুষের অধিকার রক্ষা করার জন্য, রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য, সবগুলোকে এই সরকার, ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে। এবং ফ্যাসিস্টদের সঙ্গে বিজয়ের একটাই পথ হচ্ছে ব্যাপক গণ আন্দোলন এবং পাশাপাশি সারা বিশ্ব বিবেককে জাগ্রত করা, যেটি অলরেডি জাগ্রত হয়েছে। কাজে এখানে আইনের উদাহরণ দেওয়া, আমরা তো বললাম, আমি আমার এই 25 বছরের প্র্যাকটিস জীবনে আমি এত বিশ্বাস করেন, আমার দুই সহ আলোচককে বলি, আপনারাও জানেন নিশ্চয়ই, আপাকেও বলি, এত বৈরী পরিবেশ আমার পেশাগত জীবনে আর পাই, যে মামলা দাখিল করতে পারছি না। কি মুশকিল! আজকে যদি একজন ডাক্তারের কাছে রোগী যায়, আমি আবারও রিপিট করি, ডাক্তার বলবে নাকি যে তুমি আওয়ামী লীগ না বিএনপি কর? আমাদেরটা হচ্ছে সোশ্যাল হসপিটাল। রোগ ক্লায়েন্ট আসবে, লয়ার মামলা দাখিল করবে, কোর্ট শুনানি করে যা ভালো মনে করবে দেবে। অর্থাৎ জনাব সৈয়দ মামুন মাহবুব, আমি একটি কথা এখানে সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি 14-18 মতো আরেকটি ইলেকশন পাই, হয়তো আমরা সামনে এরকম কিছু দেখতে চলেছি যে ডাক্তার বলবেন যে আমি বিএনপির রোগী দেখি না। হ্যাঁ, না, অলরেডি তো অনেক জায়গায় বলছে। তবে আমি আমি একটা বিষয় মনে করি, আমি যা সিমটম দেখছি, বিশেষ করে মানে এত চেষ্টা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করো কোনো একটা বিশ্বাসযোগ্য রাজনৈতিক দলকে পাইনি এখন পর্যন্ত সরকার, যারা নির্বাচন করতে চায়। আজ্ঞাবাহক যারা আছে, দালাল যারা আছে, তাদের কথা কেউ গোনে না। তো সুতরাং আমি মনে করি না যে এই শিডিউলে এই সরকার এত কিছুর পরও নির্বাচন করতে পারবে। হ্যাঁ, সামনের দিনগুলো খুব ক্রুশিয়াল, এবং আমি একজন পেশাজীবী আইনজীবী সংগঠনের একজন কর্মী হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন নাগরিক হিসাবে আমি আস্থা রাখতে চাই যে বিএনপি সহ সকল দল, এবং আজকে বেগম জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছে, নিশ্চয়ই আগামী দিনে আরো প্রাজ্ঞ কর্মসূচি আসবে, যার মাধ্যমে মানুষ আরো যুক্ত হবে এবং আপনার এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন ঘটবে। কারণ এর আধুনে আপনি যেখানে হাত দেবেন সেখানেই আপনার পচন। এখানে তো ডিসি এসপি বলে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খেতমজুর লীগ, তাঁতি লীগ, প্রশাসন লীগ, ডিসি লীগ, এসপি লীগ, কেউ কেউ বিচারপতি লীগও বলে, আমি আর সেই কথায় নাই বা গেলাম। কাজী আজকে একটা চরম নৈরাজ্য, এবং বাংলাদেশের মানুষ এটার জন্য পাওনা না। যারা বছরের পর বছর ধরে লড়াই করে মুক্তিযুদ্ধে অসংখ্য আত্মত্যাগের মাধ্যমে যে দেশ, তার আজকে ন্যূনতম মানুষের সেই অধিকার নেই। আপনি একটা খুব সুন্দর শব্দ চয়ন করেছেন, আমার খুব ভালো লেগেছে, যে জনগণের সঙ্গে রাষ্ট্রের বা সরকারের সম্পর্ক। আজকে তো রাষ্ট্র, সরকার, আওয়ামী লীগ, শেখ হাসিনা সব একাকার হয়ে গুলিয়ে ফেলেছে একজন মাত্র, তার ইচ্ছা অনিচ্ছা। তিনি নির্বাহী বিভাগের প্রধান তো বটেই, তিনি সংসদের প্রধান, বিচার বিভাগের প্রধান, প্রধান নির্বাচন কমিশনার অঘোষিত, সবই তিনি। এবং এর বিরুদ্ধে একমাত্র জনতার জাগরণই এই এই অচল অবস্থার অবসান ঘটাতে সম্ভব, এবং আমি সেই লক্ষণ দেখছি আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে প্রফেসর ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান স্যারের কাছে আমার প্রশ্ন, গত 28শে অক্টোবরের যে ঘটনাটি ঘটেছে পল্টনে, এরপরে এই অতি আগাম তফসিল কি পরিস্থিতি আরো জটিল করে তুলছে কি? ধন্যবাদ আপনাকে, সামিয়া। আর আমার সহ আলোচক এবং বিজ্ঞ আলোচক চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, তাদেরকেও ধন্যবাদ। আমি এখানে আপনার এই প্রশ্নের জবাবের আগে উত্থাপন করতে চাই। দেখুন, 28 অক্টোবরের পর 29 অক্টোবর একটা হরতাল আহ্বান করা হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন, কোনো রকমের পিকেটিং ছাড়া এবং রাজপথে জনগণের, এই বিএনপি তাদের যে নেতা কর্মীদের অংশগ্রহণ ছাড়া স্বতঃস্ফূর্ত হবে জনগণ নিজে থেকে কিন্তু এই হরতালটি পালন করেছে। এটি কিন্তু একটা, এটিকে আমি আমি এভাবে দেখি, এটা একটি গণভোট। অর্থাৎ এই সরকার যে একটি, বারবার যেটা মামুন সাহেব বলেছেন যে ফ্যাসিস্ট, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে যে প্রতীকী যে হরতাল, এটি কিন্তু তারা উল্লেখ করেছেন। আমি এখানে একটু আশ্চর্য হই, সেটি হচ্ছে যে আমরা অনেক বিষয় তাত্ত্বিকভাবে আলোচনা করছি সরকারের, ধরেন 3টে বিভাগ নিয়ে, অথবা আওয়ামী লীগের এই রাজনীতি এবং তাদের যে ফ্যাসিস্ট ক্যারেক্টার, এগুলো নিয়ে। আমি এই জায়গাতে একটু নতুন মাত্রা যোগ করতে চাই। দেখুন, শেখ হাসিনা বর্তমান যিনি প্রধানমন্ত্রী আহ, আসন আসনে রয়েছেন, আপনি লক্ষ্য করবেন যে উনি ক্ষমতাটা ছাড়বেন। আমি যদি এই জায়গায় একটু ডিবেটে আসি, যে উনি ক্ষমতাটা ছাড়বেন কেন, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি উনি যদি ক্ষমতায় থেকে যান তাহলে কি করবেন। উনি একজন ফ্যাসিস্ট হবেন, উনি একজন স্বৈরাচারী হবেন, উনি একজন ডিক্টেটর হবেন। এতে ওনার কোনো আপত্তি নেই, তো এই শব্দগুলো উনি শুনতে অভ্যস্ত হয়েছেন।
কিন্তু উনি ছেড়ে দিলে যেটি আমার কাছে মনে হচ্ছে, ওনাকে প্রতিনিয়ত পিলখানার ঘটনার উত্তর কিন্তু ওনাকে দিতে হবে। এই যে দীর্ঘ 15-17 বছর মানুষের উপর যে জুলুম নির্যাতন এবং গুম করেছেন, হত্যা করেছেন, এগুলোর এগুলোর জবাব কিন্তু ওনাকে দিতে হবে, ওনার নেতাকর্মীকে দিতে হবে। রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে যে বিদেশে পাচার করেছেন, সেই জবাবও তাকে দিতে হবে। উনি অনেকগুলো প্রশ্নের জবাব না দিয়ে উনি একটি জায়গায় উনি অটল থাকার চেষ্টা করছেন। সেটি হচ্ছে কি, উনি ক্ষমতা ছাড়বেন না, যে কোনো প্রক্রিয়া হোক না উনি ক্ষমতা থাকতে চান। আমি এই জায়গাতে একটু কয়েকটি আপনাদের জ্ঞাতার্থে যেটা বলি, সেটি হচ্ছে আপনারা দেখুন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং যে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুধু জনগণ নয়, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী থেকে সকল আইন শৃঙ্খলা বাহিনী যারা মেসেজ পেয়েছিলেন যে মুক্তিযুদ্ধের একটি ঘোষণা এসেছে, আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে, এটি একটি ক্লান্তিকারী, একটা বড় ধরনের তাৎপর্যপূর্ণ, যেটি সাহস করে সামরিক বাহিনীর মেজর লেভেলের একজন কর্মকর্তা যিনি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহসী ভূমিকার জন্য। আরেকটি জিনিস দেখেন যে 1975 সালের 7ই নভেম্বর, এবং এই 7ই নভেম্বর যে সিপাহী জনতার যে বিপ্লব, যে বিপ্লবে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু উনি ছিলেন অন্তরীণ, এবং তাকে জনতা, সিপাহী এবং সামরিক বাহিনীর লোকজন তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে এসে জনগণের কাতারে নিয়ে আসছিলেন। এবং এই জনগণের কাতারে একটি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় একটি শাসন ব্যবস্থার প্রবর্তন কিন্তু করেছিলেন, যেটিকে অনেকে অনেকভাবে অপোজিশন যারা তারা ব্যাখ্যা করেন, কিন্তু জনগণ এটিকে অ্যাকসেপ্ট করেছেন। দেখেন, দুটি ক্লান্তিকালে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবস্থান সুস্পষ্ট, এবং দেশ এবং দেশের মানুষের জন্য। 2 নম্বরে আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া 1982 সালের 24শে অক্টোবর এই স্বৈরাচার এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে নেয়, দীর্ঘ 9টি বছর, এই 9টি বছর বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে, সংগ্রামে, এই আমি 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 মনে করি যে তৃতীয় বিশ্বের এই প্রেক্ষাপটে একজন সংগ্রামী গণতান্ত্রিক, আমি একজন সংগ্রামী নেতৃত্ব হিসেবে নিজের অবস্থানটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধারাবাহিকতায় পরবর্তীতে উনি নিজে একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছেন, যেটি কিন্তু পরবর্তীতে আপনি দেখেন যে 1991 সালে একটি বিএনপি, বলা যায় যে পূর্বাপর খুব বেশি প্রবীণ ওই সময়টা একটি রাজনৈতিক দল নয়, তারপরও সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে কিন্তু সরকার গঠন করেছিলেন। আপনি আজকে আমি মনে করি এই 2023-এ এসে তাদের যে উত্তরাধিকার, যোগ্য এবং দক্ষ একজন উত্তরাধিকার, জনাব তারেক রহমান আজকে কি করছেন, উনি বাংলাদেশের জনগণকে কিন্তু সম্পৃক্ত করেছেন। তার প্রত্যেকটা স্টেটমেন্ট, যেটা মামুন ভাই বলেছেন ইতিমধ্যেই, এবং যেটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে, সেটি হচ্ছে যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আমাকে ভোট দেওয়ার দরকার না, আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি আন্দোলনে আসুন। অর্থাৎ মানুষকে একবেলা আপনি খেতে দেন আর না দেন, কিন্তু অ্যাটলিস্ট তাকে যে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আমি যে আমার প্রার্থীকে আমি সিলেকশন করতে চাই, রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, এই প্রার্থী সিলেকশনের এই আন্দোলনে আপনি শুরু করুন, যার যার দৃষ্টান্ত আপনারা দেখেছেন পুরো বাংলাদেশ ব্যাপী, অর্থাৎ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়েও। এখন আজকে এরকম একটি প্রেক্ষাপট থেকে আমাদের আসার যে জায়গাটি, সেটি হচ্ছে আপনি নির্বাচন কমিশনের আলোচনা, আপনি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর আলোচনা, বিচার বিভাগের আলোচনা, পার্লামেন্টের আলোচনা, আমি এই আলোচনা করে সময় ক্ষেপণ করতে চাই না। আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে যেটি বলতে চাই, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যে সমস্ত বুদ্ধিজীবীরা দেখছেন, যে সমস্ত সুশীল সমাজের লোকজন দেখছেন, প্রকৃত অর্থে দেশকে, এই মাতৃভূমিকে আপনি রক্ষা করতে হলে যারা শহীদ হয়েছেন 1971 সাল মুক্তিযুদ্ধে, তাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমার মনে হয় যে আজকে সময় এসেছে যে আমাদেরকে এই আন্দোলনে শরিক হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটাতে হবে। আমি নিশ্চিত তার পতন অনিবার্য। আপনি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনি দেখবেন 1215 খ্রিস্টাব্দে যে ম্যাগনা কার্টা, অর্থাৎ ইউনাইটেড কিংডম, অর্থাৎ এটি ছিল একটা সিভিল ওয়ার, কার এগেনস্টে, অর্থাৎ শাসক শ্রেণীর এগেনস্টে। বলা হয়েছিল যে গডের নিচেই হচ্ছে যিনি থাকবেন, রাজা, কিং বা কুইন, অর্থাৎ উনি কোনো আইনের ভিতরে কখনই থাকবেন না, উনি অলওয়েজ আইনের ঊর্ধ্বে থাকবেন। এবং পরবর্তীতে যখন এই আন্দোলনটি, আপনি এটা বিশ্বব্যাপী একটা এক্সাম্পল হয়ে আছে যে ম্যাগনা কার্টা 1215 সালে, সেখানে কিন্তু এই আইনটি পাশ হওয়ার পর এখন কিন্তু কিং বা কুইন তারা কিন্তু আইনের আওতায় এসেছেন। অর্থাৎ আজকে শেখ হাসিনা, উনি রাষ্ট্র, জনগণ, আইন, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ,
কোনো কিছুকেই উনি কিন্তু সমস্ত কিছু ঊর্ধ্বে নিজেকে দাবি করছেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। আরেকটি জিনিস আপনারা দেখেন যে আপনি সুষ্ঠু নির্বাচন, অর্থাৎ শেখ হাসিনা শুধু একা নয়, আমি তো মনে করি যে তার সাথে যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রশাসনে যে নেক্সাসটা তৈরি হচ্ছে, তাদের নিজেদের অস্তিত্বের জন্য শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে চায়। এবং তারা কিন্তু জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী আর জায়গায় নেই। আপনি দেখবেন যে একটি সরকার 1991 সাল বা 1971 সালের পর যারা এসেছেন, লক্ষ্য করবেন যে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, এবং তারা কিন্তু কখনো কখনো প্রজাতন্ত্র কর্মচারী হয়েছেন, কখনো কখনো সরকারের আপনার কি বলা যায় উন্নয়নের অংশী হয়েছেন, অত সরকারের কর্মচারী হয়েছেন। আজকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আজকে আর সরকারের তারা কিন্তু কর্মচারী নয়, তারা কিন্তু আওয়ামী লীগের কর্মচারী। অর্থাৎ স্পষ্টভাবে একটি দল এই নেক্সাসটা বিভিন্ন সেক্টরে তৈরি করেছে। আমি, আপনি যদি তর্কের খাতিরে আজকে ধরে নেন যে এই রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনার পতন হওয়ার পর আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে চান, আপনাকে শূন্য থেকে দাঁড় করাতে হবে। দেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরটা ধ্বংস করে নাই। আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ইভেন গ্রামেগঞ্জে যদি আপনি যান, তাহলে দেখবেন যে একজন সাধারণ কর্মী আওয়ামী লীগের, সেও নিজেকে একজন ফিউডাল লর্ড মনে করে। অর্থাৎ এই পর্যায়ে কিন্তু বর্তমান প্রশাসন এবং বর্তমান এই যে আওয়ামী লীগ, এই যে ফ্যাসিস্ট সরকার, সেই জায়গা কিন্তু নিয়ে গেছে। সুতরাং আমাদের সামনে পথ একটি, সেটি হচ্ছে পৃথিবী ইতিহাস প্রমাণ করেছে যে গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে বক্তব্যগুলো, স্পিচগুলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসছে, আমি এটিকে অনেক মোটিভেশনাল একটা স্পিচ মনে করি। এবং আমি মনে করি যে এটি অব্যাহতভাবে যেভাবে আন্দোলন, এই যে কার্যক্রমগুলো চলছে, জনগণকে কিন্তু জোর করে এই এই কর্মসূচি পালন করার জন্য কিন্তু আর বাধ্য করার প্রয়োজন হয় না। অর্থাৎ জনগণ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনগুলো কিন্তু শরিক হচ্ছেন, উনি ঘরে থেকে হোক অথবা তার নীরব প্রতিবাদ করে হোক। অর্থাৎ আপনি জানেন, একটা রাষ্ট্রযন্ত্র যখন জনগণের উপরে, একটি রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়া হয়, তার জুলুম নির্যাতন, একটি ফ্যাসিস্ট সরকারের ক্যারেক্টার যখন উন্মুক্ত হয়ে যায়, সুতরাং তার এগেনস্টে আপনাকে যখন আন্দোলন করতে হয়, সেটি কিন্তু নিঃসন্দেহে খুব সহজ একটি পথ নয়, অনেক কঠিন একটা পথ। কিন্তু তারপরও আজকে যে পর্যায়ে গিয়েছে, এখানে আপনি দেখেন যে সরকার যে কারণে নার্ভাস, যেটি উল্লেখ করা হচ্ছে, যে যেটি অনেকে এক্সাম্পল মাহবুব ভাই এবং মোশাররফ ভাই উল্লেখ করেছেন, আমি এই জায়গাতে গিয়ে শেষ করি। আমার মনে হয় যে আপনার খুব বেশি সময় আমাকে দেওয়ার নেই। তারপর আমি যেটা বলি সেটা হচ্ছে যে দেখুন, আমাদের স্বার্থে, নাগরিক অধিকার রক্ষার স্বার্থে, জনগণের ভোটের অধিকার রক্ষার স্বার্থে আমাদের, আমি মনে করি যে প্রত্যেকটি নাগরিককে রাজপথে উপস্থিত থেকে অথবা অনুপস্থিত, মানে ঘরের মধ্যে প্রতিবাদ, ঘরের মধ্যে নীরব থেকে এই সরকারকে আমার মনে হয় যে আর কোনো সুযোগ দেওয়ার মানে স্কোপ নাই। আমি মনে করি যে এই জায়গাতে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে রাষ্ট্রকে এবং এই দেশকে রক্ষা করার জন্য আমাদের সামিল হওয়া উচিত। এবং সেটি যে স্তরই আপনি থাকেন না কেন, একজন কর্মী হন, একজন নেতা হন, একজন সমর্থক হন, একজন সাধারণ নাগরিক হন, একজন আপনি লয়ার হন, একজন সাংস্কৃতিক কর্মী হন, অর্থাৎ যার যেখানে অবস্থান সেখান থেকে ভূমিকা রেখে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশে রক্ষা করতে হবে। এটি আমাদের আজকে শপথ নেওয়া উচিত সকল বাংলাদেশের নাগরিককে। অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধে যেরকম সকল স্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, আজকে কিন্তু সেই রকম একটি সময় আমাদের সামনে এসেছে। আমি আমি মনে এখানে করি জনাব আমি এখানে জনাব তারেক রহমানের গতকালকের একটি বক্তব্যর একটি অংশ তুলে ধরতে চাই, যে তিনি বলেছেন যে পিকেটিং করতে হবে না, আপনি আপনার জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন। আহ, আপনি ক্রেতা না হলে দোকান খুলবে না, আপনি যাত্রী না হলে বাস চলবে না। এভাবে যে যার জায়গা থেকে আমরা নীরব প্রতিবাদ চালিয়ে যেতে পারি, আচ্ছা, যার ধন্যবাদ যেখানে আপনাকে। সম্ভব। জি স্যার। আচ্ছা, আমি ধন্যবাদ আপনাকে। আমি 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 এখানে আরেকটি অংশ মনে হয় আমি একটু মিস করেছি, যেটি আমার বলা উচিত। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে ইউরোপীয় এই নির্বাচনের ব্যাপারে যে কনসার্ন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থায় এসেছে বা যে অবস্থায় তাদের প্রেক্ষাপটগুলো তুলে ধরার চেষ্টা করেছে, অনেকে অনেকভাবে সমালোচনা করেন। আমি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের তার ইন্টারেস্ট কি, সেটাতে ভিন্ন আলোচনা, বাট আমি একটা জায়গায় একমত, সেটি হচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ দেখতে চান। এটি আমিও চাই, এটা বাংলাদেশের সকল নাগরিকরা চাই। এটা শেখ হাসিনা বারবার কিন্তু তার বক্তব্যে উল্লেখ করেছেন। তাহলে সেখানে বিরোধ থাকার কোনো সুযোগ নেই। এক, কিন্তু
আপনি প্রকারান্তরে যে জায়গায় আমি দেখছি সেটি হচ্ছে নির্বাচনটা করতে হবে তার অধীনে, অর্থাৎ উনি করবেন, যেটি কিন্তু 14 এবং 18 অলরেডি প্রুফড। এটা নিয়ে নতুন করে তর্ক বিতর্ক কোনো সুযোগ নাই। এবং আমি একজন মামুন ভাই একজন লয়ার, আপনি দেখবেন 15তম সংশোধনী যেটা শেখ হাসিনা করেছেন, 15তম সংশোধনী পার্লামেন্টের, যেখানে তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাতিল করেছেন, এটি বাতিল করেই কিন্তু উনি ক্ষান্ত হন নাই। ওখানে 4টা অপশন দিয়েছেন, আপনি রেফারেন্ডামও বাতিল করেছেন। আপনি দেখবেন যে সেখানে সেখানে যদি অসাংবিধানিক ভাবে কেউ আসে তাকে সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন। এবং তত্ত্বাবধায়ক ইস্যুটাকে সুপরিকল্পিত কিন্তু পার্লামেন্ট ওই আপনার 15তম সংশোধনী বাতিল করা হচ্ছে। 1996 সালে বেগম খালেদা জিয়া, দেখুন, একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হলে যেটি করেন, 1996 সালে সংখ্যাগরিষ্ঠ আসন থাকার পরও পার্লামেন্টে কিন্তু এই আইনটি পাশ করেছেন। অর্থাৎ দেশকে কতটুকু ভালোবাসেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হলে, তার দৃষ্টান্ত কিন্তু বেগম খালেদা জিয়া রেখেছেন। সে কারণে আমি বলতে চাই, সেটি হচ্ছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন তফসিল ঘোষণার আগে ডোনাল্ড রুড যে চিঠি বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে, এটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমি মনে করি না এক চুল পরিমাণে পেছনে সরার কোনো সুযোগ আছে। যদি কেন, আজকে যদি সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ থাকতো, তাহলে ভুটানের মতো একটা দেশ, এই দেশে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আর কোনোভাবে মানে আপনার পাত্তা দিবে না, আমি যদি এভাবে সোজা সাপটা বলি। সুতরাং আমি মনে করি যে আমাদের সামনে শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে কিন্তু একটি ফ্যাসিস্ট সরকার মানে রাষ্ট্র হিসেবে শেখ হাসিনা কিন্তু পৃথিবীর বুকে ইনি কিন্তু উত্থাপন করেছেন। এবং এখান থেকে এই বাংলাদেশকে যদি ব্যাক করাতে হয়, যদি বাংলাদেশকে আপনার প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় যদি আপনি বাংলাদেশ গড়তে চান, তাহলে অবশ্যই আমাদের রাজপথে যে যেখানে আসি থাকি না কেন সেখান থেকে অংশগ্রহণ করতে হবে। জনাব তারেক রহমানের, আমি আমি তারেক রহমানকে বলবো যে বাংলাদেশের জাতীয়তাবাদের একজন নিউক্লিয়াস। অর্থাৎ তার প্রত্যেকটি স্পিচ এবং তার যে সুদক্ষ নেতৃত্ব, এই নেতৃত্ব বাংলাদেশের ভিতরে যে রিদমটা তৈরি করেছে, এটি প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি আপামর জনগণ, অর্থাৎ শিশু থেকে শুরু করে নারী পুরুষ বৃদ্ধ প্রত্যেকটি জায়গায় উনি কিন্তু এই ভাইব্রেন্ট তৈরি করেছেন, যেটি মধ্য দিয়ে এই বর্তমান সরকার অনুমান করতে পেরেছে যে এখান থেকে যদি সরতে হয় তাহলে একটি পরিকল্পিত পাতানো নির্বাচন, তারা ধারণা করেছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যদি পুনর্বার মানে আসীন হন, তাহলে হয়তো বাংলাদেশের রাজনীতি এবং সকল মানুষকে হয়তো দমিয়ে রাখা সম্ভব হবে। ইট ইজ ইম্পসিবল। আমি মনে করি যে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পতন বিদায় নিতে হবে, এটি অনিবার্য। আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো সন্দেহ দেখছি না। সাময়িকভাবে হয়তো মানুষের ভিতরে কিছু হ্যারাসমেন্ট হচ্ছে, মামলা মোকদ্দমা বিভিন্ন কারণে। আপনি দেখবেন যে অনেক মানুষ মামলার কারণে তারা কিন্তু নিজের ঘরে, যেটা মামুন ভাই বললেন যে দেখুন, খুবই লোমহর্ষক একটা বিষয় যে আমি একজন অপরাধী, আমার জন্য আমাকে যদি আপনি না পান, তাহলে আমার আমার স্ত্রী, আমার ভাই, আমার ব্রাদার, আমার অন্য আত্মীয় স্বজন, আমার সন্তান, তাদেরকে আপনি কিন্তু এই জায়গাতে দাঁড় করিয়েছেন। অর্থাৎ এটি শুধু ফ্যাসিজমের এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি বাংলাদেশের মানুষ কখনোই প্রত্যাশা করে না, বাংলাদেশ কখনো জি, অসংখ্য মেনে নেবে না। ধন্যবাদ। আমার আমি অসংখ্য আমি ধন্যবাদ আমি একে আমি 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 এটা বলেই শেষ করি, সেটি হচ্ছে একটি সম্ভাবনার জায়গা। সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম ক্রান্তিকালে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আহ স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যেরকম নেতৃত্ব দিয়ে একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, ঠিক একইভাবে জনাব তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মুক্তি হবে এবং জনগণের অধিকার ফিরে পাবে, সেটিকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং সেই আন্দোলনে সবাইকে শরিক হওয়ার জন্য, সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান করি। তার সাথে সুর মিলিয়ে আমি মনে করি যে আজকের এই ফোকাল পয়েন্ট, এই এইরকম একটি টপিক নিয়ে আলোচনা করেছেন, তাদের সংশ্লিষ্ট সবাইকে এবং আমার বিদগ্ধ আলোচক বৃন্দকে শুভেচ্ছা এখানে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ডক্টর এ কে মতিনুর রহমান স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত আলোচক বৃন্দদের। সুপ্রিয় আপা, দর্শক, আমাকে যদি জাস্ট জাস্ট 10 সেকেন্ড সময় দেন মেহরবানি করে, একটা জি কথা আমি অবশ্যই বলতে চাই। অবশ্যই। সেটা হচ্ছে যে আমি একটা লাইন তারেক রহমান সাহেবের বোধহয় 3-4 দিন আগের বক্তৃতার সাংঘাতিক, আমি মনে করি শুধু বিএনপি না বা অঙ্গ সংগঠন বিএনপি না, দেশে গণতন্ত্র বিশ্বাসী সমস্ত মানুষের কাছে
মানে একেবারে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো চুম্বক আকারে শব্দ পছন্দ করেছেন মানুষ, সাধারণ মানুষরাও, যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। এটা অসাধারণ একটা কথা। আর আমি সরকারের লোকদের বলতে চাই যে বিএনপি সহ বাংলাদেশের সিংহভাগ মানুষের, জনগণের অবস্থা হচ্ছে কবি রবি ঠাকুরের ভাষায়, গুরুদেবের ভাষায়, সাগরে পেতেছি শয্যা শিশিরের কি ভয়। অর্থাৎ যেহেতু বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়নি, নষ্ট করেছে, ধ্বংস করেছে, হয়তো কেউ ক্ষুদ্র কারাগারে, কেউ বৃহৎ কারাগারে। এবং আমি আমার বিদগ্ধ দুই আলোচকের সঙ্গে আমি শেষ করি যে এই এই অন্ধকার থেকে একদিন সূর্যোদয় ঘটবেই, এবং খুব দ্রুত। খালি আমাদের দরকার হচ্ছে আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখা। অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপনার এই আমরা জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আজকের টক শো আমরা এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখতে চোখ রাখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।